ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। এর আগে বুধবার দুপুরে নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে কমিশন। এবারে সংসদ নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে 2টি গোপন বুথ। নির্বাচনের তফসিল ঘোষণা মানেই নির্বাচন নিশ্চিত এমনটি নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে। নির্বাচনে টাকা ও পেশিশক্তি ভোটের পরিবেশ বিঘ্নিত করতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থান ও হাজারো মানুষের আত্মদানে কর্তৃত্ববাদী সরকারের পতনের প্রায় 1.5 বছর পর জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে দেশ। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গণতান্ত্রিক দেশে তফসিল বলতে সাধারণত নির্বাচন আয়োজনের সব কার্যক্রম ও তারিখসমূহের একটি আইনি সূচি বা সময়সূচিকে বোঝায়। এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা যেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোন কোন কাজ সম্পূর্ণ হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা থাকে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে তফসিল ঘোষণার আগেই দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রচারণার পাশাপাশি প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বড় রাজনৈতিক দলগুলো। তারপরেও বিশেষজ্ঞরা বলছেন তফসিল মানেই নির্বাচন নয়। তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। তফসিল ঘোষণা করা মানে নির্বাচন অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যদি বদ্ধপরিকর থাকে, নির্বাচন হওয়ার ব্যাপারে সংখ্যাটা বাস্তবে রূপায়িত হতে পারে। তফসিল ঘোষণার পরে কোনো নির্বাচন বন্ধ হয়ে যায়নি। কোনো ক্ষেত্রে পুনঃতফসিল করা হয়েছে 2008, 1991 নানা কারণে। আমাদের দেশে এই রেকর্ড নাই যে তফসিল ঘোষণা করে সে নির্বাচন ভণ্ডুল হয়ে গেছে, এরকম এক্সাম্পল নাই। দেশ নির্বাচনের পথ অনেকটা এগিয়ে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ও টাকার খেলা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় হুমকি বলে মনে করেন তারা। পলিটিক্যাল পার্টির এই যে প্রাক নির্বাচনকালীন যে প্রচারণা অনুষ্ঠান, সেখানে অন্য পলিটিক্যাল পার্টি আক্রমণ করছে, এগুলো কিন্তু হচ্ছে, কয়েক জায়গায় হয়ে গেছে। কাজে আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো অনেকেই অ্যাডামেন্ট হয়ে যাবে যে আমাদের নির্বাচনে জিততে হবে, অন্যকে স্পেস দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন মানে কিন্তু এই জিনিসটা না। আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতির অবনতির কারণে এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এখন আমরা সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা অনেকাংশেই তিরোহিত হয়ে গিয়েছে। স্বাধীনতা অর্জনের পর কোন রাজনৈতিক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি মন্তব্য করেন তারা। বলেন দেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে শুধু নির্দলীয় সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা কাঠামোর অধীনে যেসব নির্বাচন হয়েছে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। 1991 সালের, 1996 সালে, 2001, 2008 কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনগুলো আপনার অংশগ্রহণমূলক ছিল, মানে এগুলো মানে গ্রহণযোগ্য ছিল, বিশ্বাসযোগ্য ছিল। গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন না আসায় আগামীতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী ফারজানা আক্তার আছেন এই মুহূর্তে। আমরা তার সাথে যুক্ত হচ্ছি সর্বশেষ তফসিল ঘোষণার প্রস্তুতির খবর তার কাছ থেকে জানবার জন্য। ফারজানা, আমরা জানি যে আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণে তফসিল সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারপরেও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের যে জায়গা এবং গণমাধ্যমে নানা রকম তথ্য যে কয়েকটি তারিখ আসলে আসছে সামনে, যে কোন তারিখে ভোট হতে যাচ্ছে সেই বিষয়ে কোনো আসলে খবর পেয়েছেন কিনা, এবং একই সাথে তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে এই মুহূর্তে কী ধরনের বৈঠকে আলোচনা হচ্ছে?
আজ সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণা করা হবে এবং সেটির কিন্তু পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বিকেলবেলা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার সেটি রেকর্ড করেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে ভোটের ডেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটি জানার আকাঙ্ক্ষা রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ভোট 8 থেকে 12 তারিখের মধ্যে হতে যাচ্ছে, তবে যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা করা হচ্ছে সেটি বলার এখতিয়ার কিন্তু আমাদের নেই। তবে ইসি সূত্রে বা আমরা এমনটাই শুনতে পাচ্ছি যে 8 থেকে 12 তারিখের মধ্যে ভোট হতে পারে এবং সেটি আসলে আমরা আজ সন্ধ্যায় নিশ্চিত হব। এবং আজ যে তফসিল এটি ঘিরে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। এর আগেও আমরা যেমনটি দেখছিলাম, আমরা দেখেছি নির্বাচন কমিশনের সামনে অন্য সময়ের থেকে বেশি সংখ্যক পরিমাণ পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে এবং আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে গেলেন, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু যে মিটিং বা বৈঠক নিজেদের মধ্যে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখানে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবং এবারে কিন্তু প্রথম সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হতে যাচ্ছে, সেক্ষেত্রে এবার 2টি ব্যালট থাকছে এবং যেহেতু 2টি ভোট একসাথে হতে যাচ্ছে সেখানে আমরা দেখছি যে সময়ও বাড়ানো হয়েছে। আগে আমরা যেমনটি দেখতাম যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হতো, তবে এবার 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোটগুলো অনুষ্ঠিত হবে। এবং এবার কিন্তু আমরা দেখেছি নাসির উদ্দিন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্যান্য কমিশনের চেয়ে এক ধাপ এগিয়ে বলা যায়। তারা কিন্তু বড় ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা বলছেন যে তারা আশাবাদী এই পদক্ষেপে তারা সফল হবে। সেক্ষেত্রে তারা এবার পোস্টাল সাপোর্টেড যে ভোটিং সিস্টেম সেটি এনেছে এবং এই যে পোস্টাল ব্যালটে কিন্তু আমরা দেখছি যে দেশের 3 ধরনের মানুষ যারা নির্বাচনের সময় পেশাগত কাজে ব্যস্ত থাকবেন তারা এবং পাশাপাশি এই আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে থেকে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এবং এই কমিশন আমরা দেখেছি তরুণদের ভোটাধিকার নিয়ে কাজ করছে। তারা শুরু থেকে বলে আসছিল যে তরুণদের ভোটকে তারা গুরুত্ব দিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এবার নির্বাচন কমিশন যে ভোটের যে তালিকা সংশোধন এবং যে ভোটার আইন রয়েছে সেটি সংশোধন করে এবারই প্রথম কিন্তু আমরা দেখছি যে 3বারের মতো তারা ভোটার তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং শুরু থেকে কিন্তু তারা বলে আসছিল যে যে কোনো সময় তারা নির্বাচন করতে প্রস্তুত এবং গতকাল তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছে। এর আগে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং তখন কিন্তু বলেছে যে তারা তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে অবহিত করেছে এবং সেখান থেকেও কিন্তু তারা বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তো বলা যায় যে এখন আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে এবং বিকেল 3টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটি ব্রিফ করার কথা রয়েছে। আমরা ধারণা করছি সেটি সীমানা নিয়ে গতকাল আদালতে যে রায় দিয়েছিল সেটির বিষয়ে হয়তো বা ব্রিফ করবেন। ব্রিফ হলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন আবারও ফিরবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো ফারজানা। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে। 1.5 বছর আগের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন নির্বাচন ও নিরাপত্তা বিশ্লেষকরা। তবে পরিস্থিতি আরও উন্নত করতে নির্বাচন হওয়া খুবই জরুরি বলেও মনে করছেন তারা। তাদের মতে ভোট সামনে রেখে মাথাচাড়া দিতে পারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কিছু প্রতিকূলতা, যা সামাল দিতে নির্বাচনের পর পর্যন্ত ব্যবস্থা রাখার তাগিদ দিলেন তারা। বিস্তারিত ফরাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ভোট যে শব্দ বিশাল এই জনগোষ্ঠীর জন্য এখন অনেকটা আলোকবর্তিকার মতো। এই ভোটেই বদলে যেতে পারে দেশের অর্থনৈতিক, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা হিসাব নিকাশ। নানা আন্দোলন ইস্যুর প্রেক্ষাপটে নির্বাচনের জন্য কতটা যৌক্তিক এই সময়, প্রশ্ন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞদের কাছে। তফসিল ঘোষণা হওয়াটা জরুরি, কারণ একটি নির্বাচন না হলে আমাদের যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক উত্তরণের যে পথ সেটি বাধাগ্রস্ত হবে। তো এই কারণে আমি যেটা মনে করছি যে তফসিল হওয়াটা খুব জরুরি। আমি মনে করি ইনক্লুসিভ নির্বাচন হবে তখন। এটা 1.5 বছর আগে দেশের যে অবস্থা ছিল, আমি যদি ওই সময়ের সঙ্গে এখনকার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তুলনা করি তাহলে কিন্তু তার চেয়ে অনেক অনেক ভালো হয়েছে, কোনো সন্দেহ নাই। বাট একটা ভালো ইলেকশনের জন্য পরিবেশ আরও ভালো হওয়া দরকার। যেহেতু দেশের যে অবস্থা, একটা নির্বাচন হওয়া জরুরি, খুব ইম্পর্টেন্ট, এবং এটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। নির্বাচন যখন সামনে আসে তখন মাথা ব্যথার কারণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা নিরাপত্তা ইস্যু। কতটা হুমকি সেসব ইস্যু জানালেন এই নিরাপত্তা বিশ্লেষক। তফসিল ঘোষণার পরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা প্রচারণায় নামবে। এই প্রচারণায় যখন নামবে, ইভেন ইট মে গো আপ টু কিলিং, প্রার্থীকে হত্যা পর্যন্ত হতে পারে। এইটা কে করবে, ওই পার্টিও করতে পারে, অথবা যিনি নমিনেশন পেলেন না সেও হতে পারে। আবার এক্সটার্নাল যার কথা আমি বলছি তাদের মাধ্যমে তারাও এইটা পরিকল্পনা করে
আমাদের দেশীয় তাদের অনুচরকে দিয়ে এই কাজটা করাতে পারে। মাইনরিটি ইস্যুটাকে আরেকবার সামনে নিয়ে আসতে পারে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী কার্যকলাপ, এইটার প্রত্যক্ষ পরোক্ষ দুটোতেই সাহায্য করেছে ভারত। সো এই যে একটা নাজুক অবস্থা যখন থাকবে, কারণ সিকিউরিটি ফোর্সেস যারা আছে তাদেরকে হয়তো বা, আমি আই এম নট শিওর, যে হয়তো বা তাদেরকে ওখান থেকে কিছু তুলে নিয়ে আসতে পারে প্লেন ল্যান্ডে টু কন্ডাক্ট দ্য ইলেকশন। এই যে একটা নাজুক অবস্থা, ওই নাজুক অবস্থাকে তারা ক্যাপিটালাইজ করে এইখানে সন্ত্রাসী গ্রুপ যারা আছে তাদেরকে দিয়ে অশান্ত করে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। বর্তমানে যারা রোহিঙ্গারা আছে রাখাইনে, তাদেরকেও একটা কিন্তু পুশ করার সম্ভাবনা রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের আগে ও পরে আলাদা করে নিরাপত্তা পর্যবেক্ষণের তাগিদও দেন এই বিশেষজ্ঞ। তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত এক ধরনের কিন্তু সিকিউরিটি সিচুয়েশন অথবা হুমকির উৎসগুলো একটু এক ধরনের হবে। তফসিল ঘোষণার পরে আগের যে উৎসগুলো ছিল তার সাথে যোগ করতে হবে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের থেকে উৎস। ইলেকশনের পরবর্তী যেটা, ওইটার সিচুয়েশন কিন্তু আরেকটু ভিন্ন। সো ফলে সকল সময়ে উপযোগী যে সকল হুমকি বিবেচনা বা মূল্যায়ন, এটাকে মাথায় রেখে তাদের কাজ করতে হবে। আন্ডার নো সার্কামস্টেন্সেস এই ইভ্যালুয়েশন মূল্যায়ন করে তারা দেখা উচিত যে সিকিউরিটি সিচুয়েশন ডেটরি খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে। সবকিছু সুষ্ঠুভাবে আয়োজনে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও বড় ভূমিকা আছে বলে দাবি তার। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারহাদ জানা। তিনি বলেন, এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ, তাই গণভোটের প্রশ্নগুলো আগে তথ্য কর্মকর্তাদের হৃদয়ঙ্গম করতে হবে। সকালে সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রম বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তথ্য সচিব। এ সময় তথ্য সচিব বলেন, নির্বাচন ও গণভোটের কন্টেন্ট তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রচারণার কাজ করবে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে এবার স্বচ্ছতার সাথে নির্বাচন হচ্ছে। অপতথ্য ও গুজব মোকাবেলা করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। তিনি জানান, ৩০টি জেলায় সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আসবেন, কিন্তু তার সঙ্গে যে আমাদের ভাবতে পারতাম না যে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রথমেই নিজাম সাহেব বলেছেন যে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছে ১৬ মাসে। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত। পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে। তবে সংশোধনীর বাকি অংশ বহাল রাখেন আদালত। পরবর্তীতে সুজনের সম্পাদক সহ ৪ জন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী ২ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো
তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। দেশে একটা জুলাই সনদ হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশও হয়েছে। তো ওনাদের একটা ধারণা হয়েছে যে যেহেতু এই বিষয়টা সংসদ হয়তো আগামী 2 মাসের মধ্যেই বা 2-3 মাস পরে এই জিনিসগুলো বিবেচনা করবে, তো এখন এই পর্যায়ে এই গভীর একটা অ্যানালিসিসে ওনাদের ঢোকার প্রয়োজন আছে কিনা। 7 ক আর 7 খ যে দুইটি ধারা যোগ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে, যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল, সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট, কিন্তু এখন আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি। অন্ধকারের মধ্য দিয়ে কোনো কালো থাবা বেরিয়ে আসছে কিনা এবং ধর্মকে ব্যবহার করে কোনো শক্তির উত্থান হচ্ছে কিনা প্রশ্ন রাখেন বিএনপির নেতারা। এমন অপশক্তির সৃষ্টি হলে বিএনপি তা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অতি দ্রুত তারেক রহমান দেশে আসবেন বলেও জানান বিএনপির মহাসচিব। আরও জানাচ্ছেন মোহাইমুল খান অপু। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের সাথে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতারা। আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। 5 আগস্ট ফেসিবাদ থেকে মুক্ত হবার পর দেশে নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানান রুহুল কবির রিজভী। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। তফসিলের মাধ্যমে নতুন নেতৃত্বের সুযোগ হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির এ মহাসচিব। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো হবে না। তারেক রহমান যেদিন পা রাখবেন দেশ কেঁপে উঠবে বলেও জানান তিনি। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিবে জনগণ। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটা নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি। বিএনপি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশারও কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করতে পারবো বলে আমরা আশা করি। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 18 জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে এই মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন একজন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট সাক্ষী 38 জন। এদিকে জুলাই মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে একাধিকবার চুরি করেছিল আয়েশা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায়
আয়শার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নম্বরের সূত্র ধরে সাভার, বরিশাল ও সর্বশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়শা ও তার স্বামীকে। পুলিশ বলছে হত্যার 2 দিন আগে আয়শা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। সে নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিল নিহত গৃহকর্তা লাইলা আফরোজ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়শা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ছুরি নিয়ে, চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। খুনের পর আয়শা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল আয়শা। ধস্তাধস্তির এক পর্যায়ে আয়শা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় আয়শা। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। সুমন তানভীর, ৭১, ঢাকা। নথি জালিয়াতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, কর ছাড় সহ নানা কারণে দুর্বল হয়ে পড়েছে রাজস্ব আদায়, যা ধারাবাহিকভাবে কমছে গেল 1 দশক ধরে। এ কারণে ব্যয় মেটাতে সরকার নির্ভর হয়ে পড়েছে ধার কার্যের উপর। বিশ্লেষকরা বলছেন, ঋণ গ্রহণের সর্বনাশী নীতির কারণে দেশের অর্থনীতি পড়তে পারে ঝুঁকির মুখে। ইমদাদ হোসেনের রিপোর্ট। দেশের অর্থনীতির আয়তন বড় হলেও সমানতালে বাড়েনি রাজস্ব আদায়, যে কারণে সরকারের পরিচালন কিংবা উন্নয়ন ব্যয় মেটাতে নির্ভর করতে হয়েছে ধারকর্যের ওপর। এর ফলে দেশি এবং বিদেশি উৎসে সরকারের দায় বাড়ছে পাল্লা দিয়ে, যা উদ্বেগের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি প্রকাশিত স্টেট অব দ্য ইকোনমিতেও উঠে এসেছে এসব সংকট। যেমন 2015-16 অর্থ বছরের রাজস্ব আদায় ছিল জিডিপি 8.5%, যা পরের বছর থেকে ধারাবাহিকভাবে কমে 2023-24-এ নেমে আসে 6.5-এর ঘরে। অথচ এই সময়ে ধারাবাহিক প্রবৃদ্ধি ছিল জিডিপিতে। তাহলে প্রশ্ন, কী কারণে কমলো সরকারের আয়? বিনিয়োগ যদি বাড়াতে হয়, আমাদের রেভিনিউ বাড়ানোর কোনো বিকল্প নাই। কিন্তু এই মুহূর্তে যে রেভিনিউর পলিসি, অ্যাডমিনিস্ট্রেশন, এনফোর্সমেন্টের সক্ষমতা, সেগুলো সব মিলিয়ে রেভিনিউ বাড়ানোর মতো একটা সহায়ক পরিবেশে আমরা নাই। আমাদের ট্যাক্স আহরণের যে জায়গাগুলো ট্র্যাডিশনালি বছরের পর বছর একই রয়ে গেছে। স্টেট অব দ্য ইকোনমির তথ্য বলছে, নথি জালিয়াতি, কাস্টমসে দীর্ঘ সূত্রতা, কর ছাড় সহ নানা কারণে কমেছে রাজস্ব আদায়। বিপরীতে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের ব্যয়, যা মেটাতে 2 হাত ভরে ঋণ নিয়েছে বিগত আওয়ামী সরকার। ফলে 2015-16 অর্থ বছরে জিডিপির অনুপাতে সরকারের ঋণ 28% থাকলেও 23-24-এ উঠে যায় 40-এর ঘরে। বলা মুশকিল যেটা। এই বিশ্লেষক মনে করেন, দ্রুত এসব বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে বিপদ বাড়বে সরকারের। রিটার্ন না পেলে ঋণ পরিশোধের সময় যখন চলে আসছে, এখন ধরেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এমনিতেই এটা খুবই এক্সপেন্সিভ একটা প্ল্যান্ট। তারপরে যদি আমি সময় মতো এটাকে গ্রিডে সাপ্লাই দিতে পারতাম, তাহলে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ প্ল্যান্ট গ্যাসের অভাবে চলছে না, সেটা অর্থনীতিতে কোনো সংকট তৈরি করতো না। তো ঋণ নিয়ে যে প্রকল্পগুলি করছি, সেগুলো যদি অর্থনীতিতে যেই সময় থেকে অবদান রাখার কথা সেটা রাখতে না পারে, তখন তো ঋণের বোঝাটা ভারী হয়ে যায়। প্রতিবেদনে রাজস্ব আয় বাড়াতে বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ের সড়ক অবরোধ তুলে নিয়েছেন তার সহপাঠীরা। এর আগে বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এই সময় ফার্মগেট ও আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, মাদক সেবনের প্রতিবাদ করায় গত 6 ডিসেম্বর সাকিবের ওপর হামলা হয়। 4 দিন আইসিইউতে থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়। অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
পাথর দিয়ে বাইরে নেওয়া হয়েছে। 3 দিন আইসিইউতে ছিল, 3 দিন আইসিইউতে পরে 4 দিন যাওয়ার পরে গতকালকে সকালে মারা গেছে। আমরা এর বিচারের দাবিতে রাজপথে নেমেছি। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা সরব না। আমাদের তেজগাঁও কলেজের প্রেসিডেন্ট তরুণ সিলিন তার দলবল নিয়ে সাকিব প্রতিবাদ করায় সাকিবকে হত্যা করে। 24 ঘন্টাও উদ্ধার হলো না রাজশাহীর তানোর উপজেলার গভীর নলকূপের গর্তে পড়া 2.5 বছরের শিশু সাজিদ। সারা রাত বেগু দিয়ে মাটি খুঁড়েও সন্ধান না পেয়ে সকাল থেকে চলছে খনন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন গর্তের গভীরতা 150 থেকে 200 ফুট। এখন পর্যন্ত 30 ফুট গর্ত করা সম্ভব হয়েছে। রশিদুল হক রুশুর তথ্য ছবিতে বিস্তারিত। বুকের মানিক নিখোঁজ, কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। শোকে পাথর প্রায় সাজিদের পরিবার। তাদের একটাই দাবি, কোলে ফিরিয়ে দেওয়া হোক সাজিদকে। যাবত তো গাড়ি চলেছে দেখেছি, আমাদেরকে বুঝ দিচ্ছে যে না বাইরে হইবে, বাচ্চা জীবিত আছে। দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই, বাচ্চাটা জীবিত এসে মায়ের বাচ্চা মায়ের বুকে লাগবে, এটাই চাই। বুধবার দুপুরটায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। তাকে উদ্ধারে বিকেল 4:30টায় কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিরতিহীন মাটি খুঁড়ে 35 ফুট গভীরেও সন্ধান পাওয়া যায়নি তার। 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো উদ্ধার করতে না পারায় হতাশা জানিয়েছে এলাকার লোকজন। এখন পর্যন্ত দেখি যে কতক্ষণ পর হবে, আমরা দেখতে পাবো কিনা, বা ছেলেটার কি অবস্থা। অত্যাধুনিক যন্ত্রপাতির যুগেও যদি আমরা এই জিনিসটাকে অতি তাড়াতাড়ি আমরা এর একটা সমস্যার সমাধান টানতে না পারি, তাহলে আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এইটা আরো উন্নত করা উচিত, কারণ আমাদের প্রতিনিয়ত এরকম বিপদ আসতেই পারে। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন উদ্ধারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 12 ইঞ্চি পাইপের যে গর্তটা আছে, 6 ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক 30-35 ফিটে যাওয়ার পরে আমাদের 6 ইঞ্চি পাইপটার নিচে নামে নাই। সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। বুধবার মায়ের সাথে মাঠে যাবার সময় পরিত্যক্ত ওই নলকূপের মধ্যে পড়ে যায় 2.5 বছরের শিশু সাজিদ। বনশ্রী হালদার, 71। মাত্রাভেদে 24 ভাগ রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু মিলেছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, খাদ্য থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ সহ বিভিন্ন কারণে রোগীদের শরীরে এই প্রবণতা বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এখন থেকে সতর্ক না হলে আগামী দিনে আইসিইউতে নিয়েও অনেক রোগীকে বাঁচানো যাবে না বলে সতর্ক করেছেন গবেষকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। নিয়ম না থাকলেও ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া যায়। এমনকি আমাদের প্রতিদিন খাবার থেকেও শরীরে ঢুকছে অ্যান্টিবায়োটিক। অতিরিক্ত সেবনের প্রভাবে মানব শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 2023-24 সালে আইসিইউ ও সাধারণ রোগীদের নমুনা পরীক্ষা করে ফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে 46,000-এরও বেশি নমুনা পরীক্ষায় 24 ভাগের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু মিলেছে। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ও মাত্রার অ্যান্টিবায়োটিক রয়েছে। মাত্রা না বুঝে সেবনের ফলে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে রোগীরা। এই মাত্রা চলতে থাকলে ভবিষ্যতে অনেক রোগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচানো যাবে না। এখনই সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রেসক্রাইব করার জন্য প্রথম যে আমাদের যেটা পূর্ব শর্ত হচ্ছে এটা সঠিক ডায়াগনোসিস। যেমন আমরা বলি সর্দি কাশি, ভাইরাল ফিভার কোনো অ্যান্টিবায়োটিকের রোল নাই। যদি মনে করি এটা ফাঙ্গাল ইনফেকশন, তাহলে সেখানে কোনো অ্যান্টিবায়োটিকের আমার কোনো রোল নাই, সেখানে আমাকে দিতে হবে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে। যদি ভাইরাল হয়, মেজরিটি ভাইরালে কোনো অ্যান্টিভাইরাল, এটাও একটা আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল যাতে না হয়, এটা কেমোথেরাপিটিক খাই হোক না কেন, তার মানে একটা ইনফেক্টিভ এজেন্ট, কিন্তু সেটার জন্য স্পেসিফিক আছে। তার মানে আমাদের একটা প্রপার ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। এই যারা প্রেসক্রাইবার এরা কাদের প্রোডাক্ট? কোনো না কোনো ইউনিভার্সিটির প্রোডাক্ট, এরা কোনো না কোনো মেডিকেল কলেজের প্রোডাক্ট। যারা প্রেসক্রাইব করছেন এর মধ্যে অনেক স্পেশালিস্টও আছেন, তারা কাদের প্রোডাক্ট? তাহলে এই দায়টা কার? খাবার উৎপাদনে মাছ, মাংস, ডিম নিয়ম ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধেরও তাগিদ দেন তারা। এমনকি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর হবার পরামর্শ দিচ্ছেন। এটার সমাধানের পথ কি? এই পলিসি রিকমেন্ডেশন আমাদেরকেই তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে মন্ত্রণালয় তৈরি করে দেবে না যে আপনার একটা অর্ডার ইস্যু হবে, যেটার একটা নাম্বার থাকবে এবং তারিখ থাকবে, যেটার মধ্যে লেখা থাকবে যে এই কার্যক্রম করলে পরে এরপর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর এই দেশে থাকবে না। এরকম কোনোই সম্ভাবনা নাই। বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করা তো দূর করার ক্ষেত্রে কি কি কার্যক্রম গ্রহণ করা লাগবে, এইটার
এভিডেন্স বেস ডাটা বেস যে পরিকল্পনা প্রণয়ন সেটা আপনাদেরকেই করতে হবে। বর্তমান প্রবণতা চললে আগামী দিনে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রোধী হয়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে বলে মত গবেষকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের নারীদের প্রত্যাশা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নদী ঘেরায় এই জেলায় শিক্ষা, কার্যক্রম, কর্মসংস্থান, নিরাপত্তা সবখানে পরিবর্তন চান নারীরা। ধর্মভিত্তিক রাজনীতি নারী স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ যেমন আছে, তেমনি আছে শিক্ষায় নতুন অগ্রগতি ও নারীর অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা। তরুণ ভোটার থেকে কর্মজীবী নারী, গৃহিণী কিংবা নারী নেত্রীরাও তাদের দাবি তুলে ধরেছেন জোরালোভাবে। নারীদের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন আলামিন ভূঁইয়া। আসন্ন নির্বাচন ঘিরে ভাবতে শুরু করেছেন নদী ঘেরা জেলা চাঁদপুরের নারীরা। জোরালো হচ্ছে তাদের প্রত্যাশা। শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ডে কেয়ার নিশ্চিত করা জেলার নারীদের মৌলিক দাবি। তাদের মত, কর্মসংস্থান বাড়লে নারীরা অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবে। আমরা আসন্ন নির্বাচনে এমন একটা সরকার চাই যে নারী বান্ধব একটা ইশতেহার থাকবে, যেটার মধ্যে নারীদের কর্মক্ষেত্র সহজ করে দেওয়ার জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকবে এবং সাইবার নিরাপত্তাটা খুব দরকার, কারণ নারীরা খুব বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তরুণ নারী ভোটাররা বলছেন, শিক্ষায় নতুন অগ্রগতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী সরকারকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা যেন দেশে ফিরে অবদান রাখতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে। আমি নতুন ভোটার হিসেবে অবশ্যই এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি আমাদের নারী জাগরণে ভূমিকা পালন করবেন। নারীরা তাদের যোগ্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, সবাই একতা হয়ে একভাবে থাকতে পারবে, মেধাবী শিক্ষার্থীরা দেশমুখী হবে। আমরা এমনই একজন সরকার চাই। তবে অনেক নারীর আশঙ্কা, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের স্বাধীন চলাফেরায় বাধা সৃষ্টি হতে পারে। তাই তারা এমন সরকারই চান যা নারীর অধিকার নিশ্চিত করবে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাহলে নারীদের স্বাধীন চলাফেরা বিঘ্ন ঘটবে। তো আমরা চাই এমন দল ক্ষমতা আসুক যারা নারীদের পূর্ণ স্বাধীনতা দিবে। নির্বাচনে নিরাপদে ভোট দেয়া, নারীর সম্মান, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান কেউ কেউ। দেশের অর্ধেক জনসংখ্যা নারী, কিন্তু দলের নীতি নির্ধারণী ফোরামে নারীর সংখ্যা এখনো কম। এটি বাড়ানো জরুরি বলে মত অনেকের। আমরা এই নির্বাচনে এমন একটি সরকার চাই যারা আমাদের তরুণ প্রজন্মের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং নারীদের শিক্ষা, নারীদের স্বাধীনতা এবং নারীদের ক্ষমতা নিয়ে কাজ করবে। নারীদেরকে এখনো ছোট করে দেখা হয়। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা নারীদের নিরাপত্তা এবং সমতা নিয়ে কাজ করবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও নেতৃত্বের সমান নারীর অংশগ্রহণ নেই। এবারের নির্বাচন আমাদের প্রত্যাশা নেতৃত্বে সমান নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। শিক্ষায় মানোন্নয়ন, নিরাপদ পরিবেশ, কর্মসংস্থান ও অধিকার, এই 4 দাবিতেই সবচেয়ে জোরালো চাঁদপুরের নারীরা। নির্বাচনের আগেই তারা জানিয়ে দিচ্ছেন নিজেদের অবস্থান। তারা পরিবর্তন, অগ্রগতি ও এমন নেতৃত্ব চান যারা নারীর বাস্তব সমস্যাগুলো সমাধানে কাজ করবে। মনিরা কাজেরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।